হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমো স্টোরি এল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি বলা যেতেই পারে। তো চলো, পেয়েও হারালাম গল্পের 16 নম্বর পার্ট আমরা শুনলাম। তো আজকে আমরা 18 নম্বর পার্ট শুনব। তো আগের দিন আমরা শুনেছিলাম সকলে ট্যুরে যাওয়ার জন্য একেবারেই তৈরি। সকলে ট্রেন টাইম ধরে ঠিক সময় মতো পৌঁছে গিয়েছে। সকলেই পৌঁছে গিয়েছে। ঠিক সেই সময় আমরা সেখানে একজনকে দেখতে পাই। একটা ভদ্রলোক ওখানে আসে এবং তনুকে আগে থেকেই চেনে, সেরকমই মনে হলো। তনুর কাছে এসে বলল, তোমাদের টিকিট তো কনফার্ম হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের সকলকে একবার ওখানে একটু যেতে হবে চেকিংয়ের জন্য। চেকিং? ট্রেনে যাওয়ার জন্য কিসের চেকিং? আরে না, আসলে তোমাদের সকলের টিকিটটা তো আমি কনফার্ম করেছি, কিন্তু ওখানে তোমাদের কার্ডের প্রয়োজন আছে। আই কার্ড কিংবা আধার কার্ড, কোনো কিছু একটা থাকলে ভালো হয়। তো সকলের কাছে সেরকমইভাবেই ছিল, আগে থেকে বলে দেওয়া ছিল না, তবে কিছু কিছু ইনফরমেশান দেওয়া ছিল, সেই অনুযায়ী সকলেই নিয়ে রেখেছিল। তো এই কাজটা কমপ্লিট হয়ে যায়, তারপরে সকলে নিজের জায়গায় এসে বসে পড়ে। রিদ্ধি প্রীতির কাছে বসে এবং প্রীতিকে জিজ্ঞাসা করে, সব কিছু ঠিকঠাক আছে, দেখে নিয়েছে তো? তেমন কোনো সমস্যা নেই, কিছু প্রয়োজন হলে আমরা ওখান থেকে নিয়ে নিতে পারবো। আর যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলো, কেমন? আর এখন কেমন যেন রিদ্ধি প্রীতির সাথে যখন কথা বলছে, তখন যেন কেমন একটু শান্ত শান্ত হয়ে গিয়েছে। এখন যেন কেমন যেন আস্তে আস্তে কথা বলছে, নম্রভাবে। আগে তো একটু ঝগড়া করছিল, কিন্তু এখন কেন জানি না সেই ঝগড়াঝাটিটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না ওদের মধ্যে। তো এটা তনু খুব ভালো করেই লক্ষ্য করেছে যে ওদের মধ্যে কথা যা কিছু বলছে, তার মধ্যে সেই দিন থেকেই কেমন যেন একটু রিদ্ধি চুপচাপ আছে, তেমনভাবে কিছু বলছে না। আগে কোনো কথা হলেই সেই কথাটাকে নিয়ে অন্য কথায় অ্যাটাচ করে দিত, কিন্তু এখন তো সে কিছুই দেখা যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে সেটা আমরা আর একটু আগে গেলে বুঝতে পারবো। তো হঠাৎ করে সেখানে তনুর ভাই চলে আসে, রাঘব। হাই, আমি তনুর ভাই, তোমার সাথে তো ওই দিনকার দেখা হলো। তোমার নাম? এই কি, তোমার সাথে তো কালকেই আলাপ হলো। প্রীতি। প্রীতি, আমি তোমার সাথে নতুনভাবে আলাপ করতে চাই। আমি চাই না যে তুমি আমার দিদির বন্ধু হিসেবে আমার সাথে আলাপ করো। কেন, এটাতে কোনো সমস্যা আছে বুঝি? না, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে দেখলেই মনে হয় যে তুমি দিদির বন্ধু হতেই পারো না। সিরিয়াসলি বলো না, তুমি এমনি থেকেই রিদ্ধিদের বাড়ি থেকে এসছো, ওখান থেকেই তো আসলে, দেখলাম আমি। প্লিজ বলো রিদ্ধিদি, বলো না, কী হয় এটা? আমাদেরই ফ্যামিলি মেম্বার হয়েছে, ওকে। তো আর তুমি তোমার মতোই আলাপ করতে পারো, আমাদের থেকে ছোট তোমার এজে। আর বলতেই পারো যে এও কিছুদিন আগে এক্সাম দিয়েছে তোমার ম্যাচ, ওকে? ইয়েস, আমি তো এটাই ভাবছিলাম। দেখেছো দিদি আমাকে কেমন করে ভুলভাল বুঝিয়ে দিল। আমি জানতাম। কি জানতে তুমি? আরে আমি জানতাম যে তুমি দিদির ফ্রেন্ড হতেই পারো না। হ্যাঁ, আমি তোমার
দিদির বন্ধু। হ্যাঁ, কিন্তু কলেজ ফ্রেন্ড তো নয়। যাই হোক, চলো, তোমার সাথে আলাপ হয়ে গেল আমার, ভালোই লাগছে যে আমার সাথে আমার মতো কেউ একজন আছে। তোমার মতো মানে মানে আমরা সেম এজ, এনারা সিনিয়র, তো এনাদের সাথে আমি যতটা কমফোর্টেবল হবো তার থেকে বেশি তোমার সাথে কমফোর্টেবল হবো, তাই না? তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? করতেই পারি, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এটাই তাহলে কথা থাকলো, আজ থেকে আমি আর তুমি ফ্রেন্ড, ওকে? ওকে। তখন যখন বলছিল যে আজকে থেকে আমি আর তুমি ফ্রেন্ড, তখন প্রীতি যখন শুনলো তো ঋদ্ধির দিকে একবার তাকিয়ে দেখেও নিল। আসলে ঋদ্ধি কেমনভাবে দেখছে, কি বলতে চাইছে, ওর দিকে তাকিয়ে নিল। কেন তাকিয়ে নিল? প্রীতির এভাবে তাকানোর কারণ কি? কিছু একটা চলছে দুজনের মনে মনে, আমরা আর একটু এগিয়ে গেলে বুঝতে পারবো যে আসলে কী চলছে। তো এভাবেই দুজনে কথা বলছে, আর ঠিক সেই সময় আমরা যেই ট্রেনের অপেক্ষা করছি সেই ট্রেনটা চলে আসে, আমরা অর্থাৎ ঋদ্ধিরা। তো ট্রেনটা আসতেই সকলে উঠে পড়লো, নিজের সিট দেখে নিল। মাত্র 4 থেকে 5 ঘন্টার জার্নি, তো সেই হিসাবে ওরা সিটে বসে পড়লো, আর তারপরে যে যার মধ্যে সে যার গল্প করতে লাগলো। আর আমাদের রাঘব আর প্রীতি দুজনের মধ্যে অনেক কথাবার্তা চলতে লাগলো, অনেক কিছু, দুজনের মধ্যে ভালো বন্ডিংও তৈরি হয়ে গেল, আর ফ্রেন্ডশিপটা তো হয়েই গেল। এমনি থেকে ঋদ্ধি ছিল, এদের সাথে গল্প করছিল, সুনীর সাথে গল্প করছিল, তারপরে আমাদের স্যাম আর কারণ, এদের মধ্যে কিছু তো একটা চলছে। আর যেটা চলছে সেটা এই ঘুরতে যাচ্ছে এখানে হয়তো আমরা দেখতে পাবো এদের মধ্যে যেটা চলছে সেটা আসলে কি চলছে, এদের দুজনের মধ্যে সাকসেসটা কখন আসবে, আমাদের স্যাম কখন কারণকে হ্যাঁ বলবে। তো এই ভেবেই একটা মনের মধ্যে সকলের আছে যে এদের মধ্যে কিছু একটা চলছে, কি চলছে সেটা কীভাবে কমপ্লিট হবে। আমাদের কারণ তো স্যামকে নিজের মনের কথা সবটা বলে দিয়েছে, সেটা আমরা গল্পের মধ্যে শুনিনি কখন বলেছে, কিন্তু অনেক আগেই বলে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্যাম নিজের মনের কথা বলেনি, অথচ কারণকে ওরও ভালো লাগে। তো আগে গিয়ে জানতে পারবো কি হ্যাঁ বলবে কি বলবে না। তো জার্নিটা ওদের খুব ভালোই হলো, ওরা পৌঁছে গিয়েছে স্টেশনে, সকলে খুব মজা মস্তি করে যাচ্ছিলো, নিজেদের মধ্যে অনেক গল্প হলো, অনেক কিছু হলো। তো এইরকমভাবে আমরা নিজের জায়গা মতো পৌঁছে যাওয়া হয়েছে। ঘাটশিলা স্টেশনে নেমে ওরা আরেকজনের সাথে মিট করে, একজন আসে গাড়ি নিয়ে। তো আমাদের তনুই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। তো যখন গাড়িটা আসে তখন তনুকে চিনতো আগে থেকে, আমরা দেখি মানে এসে যখন বলে হাই কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো, ভালো আছি, তোমরা কজন আছো, এই তো দেখো না 5-6 টোটাল 7 জন আছি আমরা। ওকে, এই গাড়িতে 7 জন হয়ে যাবে, তোমাদের জিনিসপত্রগুলো উপরে তুলে দাও আর টিকিতে রেখে দাও কিছু কিছু, সকলে নিজের ব্যাগপত্র রেখে দেয়, তারপরে গাড়িতে উঠে যায়। তো 7 জন গাড়িতে যাওয়াটা কেমন বসেছে আমি বলছি। সামনের সিটে কারণ বসেছে, আর যে ড্রাইভার সে বসেছে, তারপরে পিছনে একটা বসার সিট আছে যেখানে তনু বসেছে, আর তনুর সাথে ঋদ্ধি আর প্রীতি, আর পেছনের সিটে সুনি, স্যাম আর আমাদের রাঘব। তো এরকমভাবেই বসেছে। আমাদের ঋদ্ধি মাঝখানে বসেছে, দু সাইডে দুজন আছে,
এই তিনজন করে ভাগ করে, গাড়িটা বড় ছিল, ওরা যায় ওদের যে হোটেলটা বুক করা আছে সেখানে পৌঁছে যাওয়ার জন্য। তো সকালে বাড়িয়েছে, তো যখন যাই ওখানে যখন পৌঁছায় মিনিমাম 2টোর কাছাকাছি, ট্রেনটা একটু লেট করেছে, 2টো বাজে। তো ও পৌঁছে গিয়েছে। তো ওরা ট্রেনের মধ্যেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিল, সাথে টিফিন করা ছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছিল। সেই হিসেবে ওরা নিজের হোটেলে যায়। সেখানেও গিয়ে নিজের রুমগুলো যেগুলো বুক করেছিল সেগুলোর ওরা দেখতে থাকে, চাবিও নিয়ে নেয়। মজার বিষয় হলো আমাদের ঋদ্ধি আর প্রীতি ওরা একটাই রুমে স্টে করবে। মজার বিষয় হলো এটাই। আর কারণ আর তনুর ভাই এরা তো দুজনে একটা রুমে থাকবেই, এটা তো স্বাভাবিক। অর্থাৎ কারণ আর রাঘব দুজনে একটা রুমে, আর আমাদের তনু আর শ্যাম আর শনি এরা একটা রুম। অর্থাৎ টোটাল 3টে রুম বুক করা হয়েছে। মানে আমাদের ঋদ্ধি আর প্রীতি এরা দুজন হয়ে গিয়েছে, কারণ আর রাঘব এরা দুজন হয়েছে, কিন্তু তনুদের বেডে 3জন হয়ে গিয়েছে। এই 3জন যে রুমটা বেশ বড় রুমটা, ওখানে 4জন স্টে করা যায়, 4জনও থাকা যায় ওই রুমটাতে, কিন্তু ওরা 3জন করেছেন। এখানে এসছে নতুন জায়গায়, যদি প্রীতির কিছু দরকার লাগে ওরকমভাবেই তনু ওরকমভাবেই তৈরি করেছে। তো যে যার রুমে চলে যায়। তো প্রথমে প্রীতিকে রুমে দিয়ে আসে, আর ঋদ্ধি নিচে ছিল, যে যার রুমে সে চলে যায়। ঋদ্ধি ফোনে কিছু করছিল, ও রুমে যায়নি। তো তনু নিজের রুমে যাওয়ার পরে ঋদ্ধির কাছে আসে, এসে ঋদ্ধিকে বলে, কী রে তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি, চল রুমের মধ্যে। কোন রুম মানে কোন রুম? আমি তোরা তো 3টে রুম করেছিস, আমি কোন রুমে যাব? আমি তোদের রুমে 3জন শুনলাম, আমাকে তাহলে কোথায় দিয়েছিস? তুই আর প্রীতি একটা রুমে থাকবি? হোয়াট, কী বলছিস? আমি প্রীতির সাথে নো, আমি প্রীতির সাথে বেড শেয়ার করতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা কর। ঋদ্ধি এরকমই করিস না, একটা কাজ কর না, তুই যাকে প্রীতির রুমে দিয়ে দে। আমি কারোর সাথে বেড শেয়ার করি না, তুই তো জানিস সমস্যা হয়, আমি অন্য রুম নিয়ে নিচ্ছি। একদম কথা বাড়াবি না, যেটুকু করা হয়েছে সেটুকু আমি অ্যারেঞ্জ করছি, আমি বুঝবো, কিন্তু আমি তো থাকতে পারবো না ওর সাথে বাবা, আমি কিচ্ছু জানি না, তুই যা। কী সমস্যা বলতো? প্রীতির যাতে না কোনো অসুবিধা হয় সেই জন্য তোকে দিয়েছি, তা তুই গিয়ে থাক না প্রীতির রুমে। আমি থাকলে হবে না, তাহলে তুই ওদের সাথে একটা বেডে 3জনে থাকবি? বল, তাহলে আমি ছেড়ে দিই। ওকে। আর একটা রুম বাড়ানো যাচ্ছিল না, দুজন থাকতিস, দুজন থাকতো, আমি একটা রুম আলাদাই থাকতাম। ও তোমার জন্য একটু মানে রাজা ভাবতো, আমাদের মহারাজা এসেছেন যে নাকি একটা রুম আলাদা করে দিতে হবে। তনু প্লিজ এরকম করিস না, যা। চুপচাপ চলে গেছে প্রীতি, আমি রুমে দিয়ে এসেছি, তুইও চলে যা। ওকে, আমি তো রুমের মধ্যেই থাকবো, আমি তো কোথাও বাইরে যাবোই না, আমার ভালো লাগছে না। আজকে এমনি থেকেই আমরা কোথাও যাবো না, যেখানেই হোটেলটায় কিছু দূরে গেলে একটা নদী আছে, ওখানেই যাব সন্ধ্যাতে। আর তারপরে কালকে ডিসাইড করব কোথায় যাব না। যা তুই রুমের মধ্যে। ওকে, এই বলে আমাদের ঋদ্ধি চলে যায়, প্রীতি রুমের মধ্যে যায়। এবার প্রীতি জানতো না যে ওই রুমটাতে ঋদ্ধিও আছে, তো সে নিজের মতো চলে যায়। আর প্রীতিকে জানানোও হয়নি যে ঋদ্ধি এখানে থাকবে, ও নিজের মতো গিয়ে ড্রেস চেঞ্জ করবে বলে, ফ্রেশ হবে বলে ওয়াশরুমে চলে যায়।
গিয়ে সেখানে গিয়ে ফ্রেশ হয় এবং ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসে। আর বাইরে যখন আসে আমাদের প্রীতি ড্রেস নিয়ে যায়, শাওয়ারও নিয়ে নেয়, তো টাওয়াল পরেই বাইরে চলে আসে। আর ঋদ্ধিকে তো রুম নাম্বার বলে দেয়, ঋদ্ধি রুমের মধ্যে চলে যায়। আর আমাদের প্রীতি রুম লক করেনি। তো ঋদ্ধি যায়, গিয়ে সোফার মধ্যে বসে থাকে, ব্যাগটা সাইডে রেখে সোফার মধ্যে পাটা উঁচু করে ফোনে কিছু একটা দেখছিল। আর সোফার থেকে বসে যেদিকে তাকিয়েছিল ঠিক সেদিকেই একদম ওয়াশরুম, যে বাথরুমের যে দরজাটা সেদিক থেকেই। তো আমাদের প্রীতি ওই রকমই অবস্থায় বাড়িয়ে চলে আসে। ও তো জানে না, আর ওর চোখে পড়েও না, কারণ সোফাটা একটু সাইড করে দেওয়া আছে, হঠাৎ করে লক্ষ্য পড়বে না। আর আমাদের ঋদ্ধি ওই দরজার দিকেই মুখ করে সাইডভাবে বসেছিল, মানে যেভাবে আমরা সোফাতে সোজাভাবে বসেছি ওরকমই নয়, অন্য দিকে মুখ করে বসেছিল, পাটা সোফার উপরে তুলে উঁচু করে হেলান দিয়ে ওরকমভাবে বসেছে। আর ঠিক যখন প্রীতি রুম থেকে বাড়িয়ে চলে আসে, আমাদের প্রীতি তোমাদেরকে তো আগেই বলেছি অনেক অনেক ফর্সা, তো সেই হিসেবে টাওয়ালটা নিয়ে আসছে, লেগটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। আর ওদের ঋদ্ধি ওখানে বসে ফোন কাটতে কাটতে হঠাৎ করে তার চোখ পড়ে যায় আমাদের প্রীতির দিকে। তো সে প্রথমে ওর দিকে তাকিয়ে আচমকাতে মুখটা ফিরিয়ে নেয়, হঠাৎ করে দেখেছে তো, দেখে হঠাৎ করে মুখটা ফিরিয়ে নেয় অন্যদিকে নিয়ে, তারপরেও তাকায় পায়ের দিকে। তারপরে আস্তে আস্তে যখন বাড়িয়ে চলে যায়, তখন আমাদের ঋদ্ধি সোফা থেকে উঠে পড়ে দরজা দিয়ে বাড়িয়ে যেতে যাবে, মানে দরজার সাইডে আছে, মানে ও আস্তে আস্তে পা ফেলে বাড়িয়ে যাবে এটা ভাবছিল যে এই সময় ও রুমের মধ্যে থাকবে না। ঋদ্ধিকে তো দেখতে পায়নি প্রীতি, বুঝতেই পারেনি যে প্রীতি এখানে কেউ, প্রীতি কেন, প্রীতি কিছুই বুঝতে পারেনি যে ঋদ্ধি এখানে আছে বা ঋদ্ধিই কেন, অন্য কেউ এখানে আছে এটাও বুঝতেই পারেনি। আর ও দরজার সাইডেই ছিল, আর ঠিক সেই সময় দরজা থেকে বাড়িয়ে যাবে বলে আস্তে আস্তে পাটা দাবিয়ে দাবিয়ে বাড়িয়ে যাবে, আর ঠিক সেই সময় আমাদের প্রীতি এদিকে ঘুরে এবং ঋদ্ধিকে দেখে নেয়। দেখে এত জোরে চিল্লিয়ে ওঠে, মানে ও জাস্ট টাওয়ালটাকে একটা হাতে ধরে আছে আর একটা হাতে চোখে হাত চাপা দিয়ে চিল্লাতে থাকে। তখন ঋদ্ধি এসে মুখটা দাবায় আস্তে করে, চুপ 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 চুপ, একদম চুপ, তুমি চিল্লাচ্ছ কেন? এক্ষুনি বাইরে থেকে যারা আছে সবাই চলে আসবে, তুমি এখানে কি করছো? দেখো, আমি বুঝতে পারিনি তুমি ওয়াশরুমে থেকে এভাবে আসবে, আমি যদি জানতাম তাহলে এখন আসতাম না। আর তাড়াতাড়ি ড্রেসটা নিয়ে চেঞ্জ করে চলে আসো, এরকম বলছে। আর ঋদ্ধির তো মাথা থেকে হালকা করে ঘামও চলে এসেছে, ওর মুখটা চেপে ধরে আর একটা ওর কোমরে হাত রাখে। ও দুজনে এতটাই কাছাকাছি, এগুলো বলার পরেও আমাদের প্রীতি ঋদ্ধির চোখের দিকে তাকিয়ে থাকে। ঋদ্ধি ও কন্টিনিউ প্রীতির চোখের দিকে তাকিয়ে থাকে, এভাবে মিনিমাম 3 মিনিট 4 মিনিট তো হয়ে যায়, এভাবে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ করে প্রীতি ঋদ্ধিকে বলে, আমি আমি ড্রেসটা চেঞ্জ করতে যাব, প্লিজ, আমি চিল্লাবো না, আমাকে ছেড়ে দাও। ঋদ্ধি তখন
কোমর থেকে হাতটা সরিয়ে নেয় আর মুখ থেকেও হাতটা সরিয়ে নেয়। আর তোমার যদি সমস্যা থাকে আমি অন্য রুম না অন্য রুম নেওয়ার কোনো দরকার নেই। আমি আসলে জানতাম না, আমারই ভুল, আমি বুঝতে পারিনি। আর আমার ড্রেসটা ভিতরে নিয়ে যাওয়ার দরকার ছিল। সে ঠিক আছে, তুমি নাই নিয়ে গেলে, কিন্তু তুমি রুমের মধ্যে এসে এই দরজাটা তুমি লক না করেই কীভাবে এভাবে চলে গেলে? আমি নয়, এখন আছি, যদি অন্য কেউ আসতো। ওই জন্যই তো বললাম, আমি বেখেয়ালি হয়ে গিয়েছিলাম, আমার খুব গরম লাগছিল, আর ওই জন্যই। বুঝতে পেরেছি। যাও, কি ড্রেস চেঞ্জ করে নাও। এই বলে চলে যায় আমাদের প্রীতি, চলে যায় নিজের ড্রেস নিয়ে। আর ওখানে ঋদ্ধি দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। কি ভাবতে থাকে, এরপরে কি হতে চলেছে আমরা পরের পার্টে শুনবো। তো আজকে এই পর্যন্ত। তো আমার পরিবারের সকলকেই বলছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো থেকো। আজকের এই পর্যন্ত। বাই বাই।